ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ ইন ইজি ওয়ে। আমার এই চ্যানেলের মাধ্যমে আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ডু ভার্ব। গত ক্লাসে আমি আলোচনা করেছিলাম বি ভার্ব ও হ্যাভ ভার্বের কীভাবে বাক্যে প্রয়োগ করতে হয় সেই নিয়মগুলো খুঁটিনাটি আলোচনা করেছিলাম। এখন যে বিষয় নিয়ে এসেছি সেটা হচ্ছে ডু ভার্ব। ডু ভার্ব নিয়ে আলোচনা হবে। তো চলো শুরু করা যাক। ডু ভার্ব, ডু ভার্ব। তো ডু মানে আমরা জানি করা, অর্থাৎ যে ক্রিয়াপদগুলো দ্বারা করা বোঝাবে, যে ভার্বগুলোর দ্বারা করা বোঝাবে সেগুলোকে বলা হচ্ছে ডু ভার্ব। যেমন উদাহরণ দিই, গো, কাম, সিট, ইট, রাইট, রিড। তারপরে ইটিসি দিয়ে দিলাম। অনেকগুলোই আছে, ডু ভার্ব অনেক আছে। গো, কাম, সিট, ইট, রাইট, রিড ইটসেট্রা, এগুলো সবগুলোই কিন্তু ডু ভার্ব। তার কারণ গো মানে যাওয়া, যাওয়া মানে কোনো একটা কাজ করা বোঝাচ্ছে, কোনো ব্যক্তির দ্বারা কোনো একটা কাজ হচ্ছে, সেটা হচ্ছে যাওয়া কাজ। কাম মানে আসা, কোনো ব্যক্তির দ্বারা কোনো জায়গায় আসা হচ্ছে, তা এ হচ্ছে এর কাজ। সিট মানে বসা, ইট মানে খাওয়া, রাইট মানে লেখা, রিড মানে পড়া। তো এগুলোর প্রত্যেকটারই কিন্তু একটি একটি করে কাজ প্রকাশ করছে, অর্থাৎ এই কারণে এটাকে বলা হয়েছে ডু ভার্ব। আমরা ডু মানেও বলতে পারি, ডু মানে যেমন করা, ডু মানে করা, ডুটাও একটা ডু ভার্ব, ডু মানে করা। এ হলো এই ধরনের ক্রিয়াপদগুলোই হচ্ছে ডু ভার্ব। আর এর আগের ক্লাসে যেমন আমি আলোচনা করেছিলাম বি ভার্ব, বি ভার্বের বিভিন্ন খুঁটিনাটি, হ্যাভ ভার্বের খুঁটিনাটি, তো ঠিক ওই রকমই ডু ভার্বের আমরা খুঁটিনাটি নিয়মগুলো জানবো। কারণ বি ভার্ব, হ্যাভ ভার্ব, ডু ভার্ব এই তিনটি ক্রিয়াপদের যদি সঠিক প্রপারলি যদি আমরা ইউজ বাক্যে না করতে পারি, তাহলে কিন্তু আমরা আমাদের যে স্পোকেনে সেটা আমরা সঠিকভাবে প্রয়োগ করতে পারবো না। আমরা রাইটিং কোনো কিছু লিখতে গেলেও সেটা পারবো না। মানে এই তিনটি ক্রিয়াপদের ব্যবহার খুবই জরুরি। তো আমি এই যে ডু ভার্বটা তার যে আলোচনা সেটা টেন্স অনুসারে হবে, কারণ একটি কাজ তো একই সময় হয় না, কখনো ভবিষ্যতে হবে, কখনো বর্তমানে হবে, কখনো হয়তো অতীতে হয়েছিল, এই ধরনের বোঝাবে। তাহলে আমাদের কী জানতে হবে, সেটা হচ্ছে টেন্স। আমাকে টেন্স ক্লিয়ারলি জানতে হবে। টেন্স মানে হচ্ছে কাল, ক্রিয়ার কাল, ক্রিয়ার কাল। টেন্স মানে হলো ক্রিয়ার কাল। তো কটি টেন্স আছে? মূলত তিনটি টেন্স, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স আর ফিউচার টেন্স। তো আজকে আমি আলোচনা করি 1 নম্বর টেন্স, যেটা হলো প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট টেন্স বর্তমানকাল। প্রেজেন্ট টেন্স মানে হচ্ছে বর্তমানকাল। এই প্রেজেন্ট টেন্সের আবার 4টি ব্রাঞ্চ আছে, 4টি শাখা আছে। কি কি? 1 নম্বর হলো প্রেজেন্ট ইনডেফিনিট, ইনডেফিনিট। 2 নম্বর হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস। 3 নম্বর হলো প্রেজেন্ট পারফেক্ট। আর 4 নম্বর হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এ হলো 4টি ব্রাঞ্চ, 4টি শাখা। প্রেজেন্ট টেন্সের 4টি শাখা, তারপরে পাস্ট টেন্সেরও 4টি শাখা থাকবে, ফিউচার টেন্সেরও 4টি শাখা থাকবে। ডু ভার্বের যে রূপগুলো আমরা পেলাম, এ ধরনের রূপগুলো হয় গো, কাম, সিট, ইট, রাইট, রিড ইটসেট্রা। এবং সেগুলো আমরা টেন্সে কীভাবে ব্যবহার করব। প্রেজেন্ট টেন্স, তাহলে প্রেজেন্ট টেন্সে কটা পেলাম? 4টি শাখা পেলাম। প্রেজেন্ট ইনডেফিনিট, এর আরেকটি নাম আছে সিম্পল প্রেজেন্ট, অর্থাৎ সাধারণ বর্তমান। প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে হচ্ছে বা প্রগ্রেসিভ টেন্স, এর আরেকটি নাম হলো প্রগ্রেসিভ টেন্স, অর্থাৎ চলমান বর্তমান। প্রেজেন্ট পারফেক্ট অর্থাৎ এটা হচ্ছে পুরা ঘটিত, কাজটা হয়ে গেছে, পুরা ঘটিত বর্তমান। আর এটার মানে হচ্ছে
প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের মানে হলো পুরা ঘটমান বর্তমান। এই হলো 4টি রূপ। তো ডু ভার্বের টেন্সের যে রূপগুলো সেটা আলোচনা করলাম। আজকে যেটা আমি প্রথম আলোচনা করব সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স নিয়ে আলোচনা করব। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, তাহলে এগুলো মিট করে দেওয়া যাক। প্রেজেন্ট ইনডেফিনিট বা সিম্পল প্রেজেন্ট আজকে আলোচনা হবে। 1 নম্বরটি হবে প্রেজেন্ট ইনডেফিনিট, অর্থাৎ সাধারণ বর্তমান কাল। তাহলে আমরা কী বুঝব? যে কাজগুলো বর্তমানে ঘটে থাকে, চিরসত্য বোঝায়, অভ্যাসগত বোঝায়, সেগুলোই হচ্ছে সাধারণ বর্তমান কাল। তো এগুলো আমরা কীভাবে সেন্টেন্সে ইউজ করব, কীভাবে সেন্টেন্সে ব্যবহার করব? এর স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট, তারপরে ভার্বের প্রথম রূপ বসবে, তারপরে অবজেক্ট বসবে। এই হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ব্যবহার। তাহলে কী বললাম ডেফিনেশনটা? যে কোনো কাজ বর্তমানে হয়, ঘটে, চিরসত্য বোঝায়, অভ্যাসগত বোঝায়, এই ধরনের বাক্যগুলোকে বলা হয় প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, অর্থাৎ সাধারণ বর্তমান কাল। তার স্ট্রাকচারটা কি? স্ট্রাকচারটা হলো সাবজেক্ট বিয়ন অবজেক্ট, মানে ভার্বের প্রথম রূপ, তারপরে অবজেক্ট, অর্থাৎ অন্যান্য যেগুলো আদার্স ওয়ার্ড থাকে সেগুলো। যেমন একটা এবার সেন্টেন্স আমি বোঝাই উদাহরণ দিয়ে। যেমন মনে করো আমি বাজার যাই। এই ধরনের ইংলিশটাকে যদি আমি ইংলিশে ট্রান্সলেশন করি বাংলাটাকে, তাহলে কি বলবো? আমাকে প্রথম নিয়ে আসতে হবে সাবজেক্ট। তাহলে সাবজেক্টটা কি জিনিস? বাক্যে যে কাজ করে সে হচ্ছে সাবজেক্ট, কর্তা। তাহলে এটাকে ইংলিশে আমি করব আই গো টু মার্কেট। কোনো দিকে যা বোঝাতে হবে তার পূর্বে একটা প্রিপোজিশন বসাতে হবে টু। আই গো টু মার্কেট, আমি বাজার যাই। আর একটু উদাহরণ দিই, 2 নম্বর। সে বাজার যায়। সে বাজার যায়। তাহলে এখানে হি বা সি ব্যবহার করতে পারি। হি দিলাম, হি গোজ টু মার্কেট। হি গোজ টু মার্কেট, সে বাজার যায়। এবার তোমাদের একটা প্রশ্ন আসবে মাথায়, যে এখানে শুধু গো বসলো কিন্তু এখানে ইয়েস কেন হলো? এখানে একটা ছোট্ট নিয়ম আছে। নিয়মটা কি? পার্সন যদি ফার্স্ট পার্সন বা সেকেন্ড পার্সন হয়, ফার্স্ট পার্সন বা সেকেন্ড পার্সন হয়, তাহলে সেই ক্ষেত্রে ভার্বের যে মূল রূপ সে মূল রূপটাই বসে। আরেকটা নিয়ম হলো যদি থার্ড পার্সন হয়, সাবজেক্টটা কর্তা যদি থার্ড পার্সন হয় এবং যদি একজনকে বোঝায়, সিঙ্গুলার বোঝায়, তাহলে সেই ক্ষেত্রে একটা নিয়ম আছে গ্রামারের, সেখানে কিন্তু ইএস, এস, আইএস এগুলো যোগ করতে হবে। অর্থাৎ মনে রাখার জন্য ওইটাকে কী করতে হবে? ভার্বটাকে বহুবচন করে দিতে হবে। যদি এটা বহুবচন বলা ঠিক নয়, তবুও কিন্তু মনে রাখার জন্য বলছি এটাকে বহুবচন করে দিতে হবে, মানে প্লুরাল নাম্বার করে দিতে হবে। তাহলে হিটা কি? থার্ড পার্সন এবং একজনকে বোঝাচ্ছে, সিঙ্গুলার নাম্বার। তাই ভার্বের সাথে কী যোগ হয়েছে? ইএস যোগ হলো। হি গোজ টু মার্কেট, সে বাজার যায়। আর একটা উদাহরণ দিই, তুমি বাজার যাও। তাহলে এটা ইংলিশ হবে ইউ গো টু মার্কেট। ইউ গো টু মার্কেট, ইউ গো টু মার্কেট, তুমি বাজার যাও। আচ্ছা, আরেকটু উদাহরণ দিই, তাহারা বাজার যায়। তাহারা বাজার যায়, তাহলে এটা ইংলিশ হবে দে গো টু মার্কেট। তাহারা বাজার যায়। তাহলে এখানে দেখো দেটা কোন পার্সন? থার্ড পার্সন। কিন্তু থার্ড পার্সন হলেও এ কিন্তু এক বচন নয়, বহু বচন। দে মানে তাহারা মানে অনেকজন বোঝাচ্ছে, সেই কারণেই কিন্তু ভার্বের সাথে এস যোগ হলো না। কারণ এখানে একটা নিয়ম আছে যে শুধুমাত্র যদি কর্তা থার্ড পার্সন সিঙ্গুলার হয়, এক বচন হয়, তাহলে সেই ক্ষেত্রে ভার্বের সাথে এস, ইএস, আইএস এগুলো যোগ হয়।
এ হলো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের একটা স্ট্রাকচার এবং তার কয়েকটা উদাহরণ। অর্থাৎ এগুলো যদি আমরা নিয়মগুলো ঠিক জানতে পারি, ভালোভাবে বুঝতে পারি, তাহলে আমাদের স্পোকেনে কোনো সমস্যা হবে না এবং আমাদের কোনো কিছু লিখতে গিয়েও কোনো সমস্যা হবে না। তো আজকের বিষয় ছিল প্রেজেন্ট ইনডেফিনিট নিয়ে আলোচনা। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো এবং উপকৃত হয়েছো। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে গ্রো করার জন্য সাবস্ক্রাইব করে দেবে এবং শেয়ার করবে।